গ্রেটার ইসরায়েল এই শব্দ দুটো শুনলেই কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা অন্যরকম উত্তেজনা তৈরি হয়। আচ্ছা, কারো কাছে এটা একটা পবিত্র ধর্মীয় প্রতিশ্রুতি, আবার অন্য কারো কাছে এটা একটা সাম্রাজ্যবাদী পরিকল্পনার নাম। মানে ধারণাটা এতটাই জটিল যে এটা নিয়ে বিতর্ক আর ষড়যন্ত্র তত্ত্বের কোনো শেষ নেই। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ধারণাটারই গভীরে যাব, এর আসল মানেটা বোঝার চেষ্টা করব। তো সোজা কথায় প্রশ্নটা হলো, এই গ্রেটার ইসরায়েল জিনিসটা আসলে কি? এটা কি শুধু বাইবেলে লেখা একটা পুরনো ধর্মীয় প্রতিশ্রুতি, নাকি এটা একটা আধুনিক রাজনৈতিক পরিকল্পনা যা সত্যি সত্যি বাস্তবায়িত হতে চলেছে? অথবা প্রায়ই যেমনটা শোনা যায়, এটা কি আসলে শুধুই একটা ষড়যন্ত্র তত্ত্ব? চলুন ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা যাক আজকের এই পর্বে। আচ্ছা, এই পুরো বিষয়টা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব এই ধারণাটা ঠিক কতটা বিতর্কিত। এরপর এর বাইবেলের উৎস খুঁজে বের করে দেখব কিভাবে তা আধুনিক রাজনীতিতে জায়গা করে নিল। তারপর আমরা কথা বলবো ১৯৬৭ সালের যুদ্ধ নিয়ে, যেটা সবকিছু পাল্টে দিয়েছিল। আর দেখব কিভাবে বসতি স্থাপনের মাধ্যমে এই ধারণাটা বাস্তবে রূপ নিতে শুরু করে। আর সবশেষে আমরা চেষ্টা করব এর পেছনের মিথ আর বাস্তবতার মধ্যেকার পার্থক্যটা খুঁজে বের করতে। তো প্রথমেই যে বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার, সেটা হলো গ্রেটার ইসরায়েলের কিন্তু কোনো একটা নির্দিষ্ট সংজ্ঞা নেই। এর কোনো একটাই মানচিত্র নেই যা সবাই মেনে নিয়েছে। সময়ের সাথে সাথে আর বিভিন্ন আদর্শের ওপর ভিত্তি করে এর সীমানা বদলে গেছে। আর এটাই একে আরও বেশি বিতর্কিত করে তুলেছে। দেখুন, গ্রেটার ইসরায়েল ধারণার মূলত তিনটে প্রধান ব্যাখ্যা দেখা যায়। সবচেয়ে বড় যে ধারণাটা, সেটা আসে সরাসরি বাইবেল থেকে। নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত এক বিশাল এলাকা ভাবা যায়। এরপর আছে রিভিশনিস্ট জাইনবাদীদের একটা ভার্সন, যারা জর্ডান নদীর দুই পারের জমি দাবি করেছিল। কিন্তু আজকের দিনে রাজনৈতিক আলোচনায় গ্রেটার ইসরায়েল বলতে সাধারণত ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত পুরো এলাকাটাকেই বোঝানো হয়। আচ্ছা, চলুন এবার একটু এর গোড়ায় ফেরা যাক। কিভাবে একটা প্রাচীন ধর্মীয় ধারণা এমন একটা শক্তিশালী আধুনিক রাজনৈতিক আদর্শে পরিণত হল? এই রূপান্তরের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এর শেকড়টা কিন্তু হিব্রু বাইবেলে লেখা এই একটা প্রতিশ্রুতির মধ্যে। এই একটা বাক্যই সবচেয়ে বড় গ্রেটার ইসরায়েলের ধর্মীয় ভিত্তি। যারা কট্টরপন্থী, তারা এটাকে তাদের ঐশ্বরিক অধিকার হিসেবেই দেখে। আর মজার ব্যাপার হল, যদিও এটা একটা প্রাচীন ধর্মীয় বিশ্বাস, আধুনিক রাজনীতিতে এর প্রভাব কিন্তু অনেক। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় কিভাবে একটা ধারণা ধীরে ধীরে বাস্তবে রূপ নিল। ধরুন, ১৮০০ দশকের শেষের দিকে হার্টজল এটাকে একটা রাজনীতিক রূপ দিলেন। এরপর ১৯১৭ সালে এলো বেলফোর ঘোষণা, যা একে একটা আন্তর্জাতিক স্বীকৃতি দিল। তার ঠিক পরেই জাবোটিনস্কির মতো কট্টরপন্থীরা আরও বড় ভূখণ্ডের দাবি তুলতে শুরু করলেন। আর এই সবকিছুর ফল দেখা গেল ১৯৪৮ সালে। ইসরায়েল রাষ্ট্র তৈরি হল, কিন্তু সেই সাথে ফিলিস্তিনিদের জন্য নেমে এলো নাকবা, মানে মহাবিপর্যয়। কিন্তু গ্রেটার ইসরায়েল ধারণার ইতিহাসে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা সে কিন্তু ১৯৬৭ সালে। ওই বছরটা ছিল একটা গেম চেঞ্জার, যখন একটা আদর্শ বাস্তবে রূপ নেওয়ার সুযোগ পেয়ে যায়। হ্যাঁ, ৬ দিনের যুদ্ধটা সত্যি সবকিছু বদলে দিয়েছিল। এই যুদ্ধের আগে গ্রেটার ইসরায়েলের ধারণাটা অনেকের কাছেই একটা অবাস্তব স্বপ্ন ছিল। কিন্তু মাত্র ৬ দিনের মধ্যে সেই স্বপ্নটা একটা বাস্তব সম্ভাবনা হয়ে দাঁড়ালো। এই তুলনাটা দেখলেই যুদ্ধের ফলাফলটা পরিষ্কার বোঝা যায়। যুদ্ধের আগে ইসরায়েল ছিল ১৯৪৯ সালের সীমানার মধ্যে, আর মাত্র ৬ দিন পর এর আয়তন প্রায় ৩ গুণ বেড়ে গেল। আর সবচেয়ে বড় ব্যাপার হল, ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিল, যেটাকে বাইবেলে বলা হয় জুদেয়া ও সামারিয়া। এই ঘটনাটা ধার্মিক আর জাতীয়তাবাদী দলগুলোর মধ্যে একটা বিরাট আলোড়ন ফেলে দিল। আর ঠিক এই বিজয়ের পরেই ঘুষ এমুনিম বা বিশ্বস্তদের গোষ্ঠীর মতো আন্দোলনের জন্ম হয়। তাদের কাছে এটা কোনো সাধারণ সামরিক বা রাজনৈতিক জয় ছিল না, এটা ছিল ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন। আর তাই এই দখল করা জমিতে ইহুদি বসতি তৈরি করাকে তারা তাদের পবিত্র দায়িত্ব বলে মনে করতে শুরু করে। আর এই ধর্মীয় আদর্শ থেকেই শুরু হয় আজকের দিনের সবচেয়ে বিতর্কিত বিষয়টা, বসতি স্থাপন। অনেকেই মনে করেন এই বসতি স্থাপনই হল গ্রেটার ইসরায়েল ধারণার বাস্তব রূপ।
আজকের দিনে দখল করা পশ্চিম তীর আর পূর্ব জেরুজালেমে প্রায় ৭ লক্ষেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বাস করেন। এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা না, এটা কয়েক দশক ধরে তৈরি হওয়া এক বিশাল বাস্তবতা, যা ওই অঞ্চলের ভবিষ্যৎ কি হবে তা ঠিক করে দিচ্ছে। যারা এর সমালোচনা করেন তারা এই নীতিকে বলেন ডি ফ্যাক্টো অ্যানেক্সেশন, বা সহজ ভাষায় বললে ধীরে ধীরে দখল, মানে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই একটু একটু করে ভূখণ্ডকে নিজেদের সাথে জুড়ে নেওয়ার একটা প্রক্রিয়া। তো আমরা এখন আলোচনায় শেষ এবং সবচেয়ে জটিল অংশে চলে এসেছি। গ্রেটার ইসরায়েল কি শুধুই একটা মিথ বা ষড়যন্ত্র তত্ত্ব, নাকি ইসরায়েলের কিছু প্রভাবশালী মহলের একটা সক্রিয় পরিকল্পনা? চলুন তথ্যগুলো একটু খতিয়ে দেখা যাক। গ্রেটার ইসরায়েল নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব চালু আছে, তাই না? যেমন একটা খুব জনপ্রিয় তথ্য হল ইসরায়েলের পতাকার দুটো নীল স্ট্রাইপ নাকি নীল নদ আর ফোরাত নদীকে বোঝায়। কিন্তু ইতিহাস বলে এই ডিজাইনটা আসলে ইহুদিদের প্রার্থনার চাদর তাল্লি থেকে নেওয়া। আবার ওদেদ ইনোন প্ল্যানের কথা বলা হয়, যেটা নাকি আরব বিশ্বকে ভেঙে ফেলার একটা গোপন পরিকল্পনা। বাস্তবে ওটা ছিল 1882 সালে একজন সাংবাদিকের লেখা একটা আর্টিকেল, কোনো সরকারি নীতি নয়। কিন্তু এই ষড়যন্ত্র তত্ত্বগুলো যদি বাদও দিই, আজকের রাজনৈতিক বাস্তবতা কিন্তু বেশ পরিষ্কার। ইসরায়েলের বর্তমান সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী কিন্তু খোলাখুলিভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা করেন। তারা পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে জুড়ে নেওয়ার কথা বলেন। সরকারিভাবেও পশ্চিম তীরকে তার বাইবেলের নাম জুদেয়া ও সামারিয়া বলেই ডাকা হয়। এমনকি অক্টোবর 2023-এর হামলার পর কেউ কেউ গাজায় আবার নতুন করে বসতি স্থাপনেরও কথা বলছেন। সুতরাং এটা বোঝাই যায় যে এই আদর্শটা ইসরায়েলি রাজনীতিতে বেশ সক্রিয়। আর এখানেই আসল সংঘাতটা পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে দ্বিরাষ্ট্র সমাধান, যা আন্তর্জাতিকভাবে সমর্থিত, মানে ইসরায়েলের পাশে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। আর অন্যদিকে আছে গ্রেটার ইসরায়েলের ধারণা, যেখানে ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত একটাই রাষ্ট্র থাকবে। এই দুটো দৃষ্টিভঙ্গি কিন্তু একসাথে চলা অসম্ভব। তো সবশেষে আমরা আবার সেই শুরুর প্রশ্নেই ফিরে আসি। গ্রেটার ইসরায়েল কি তাহলে একটা পুরনো ধর্মীয় মিথ, যা এখন আর তেমন প্রাসঙ্গিক নয়? নাকি পশ্চিম তীরে যেভাবে লাগাতার বসতি বাড়ছে আর নেতারা যেরকম বক্তব্য দিচ্ছেন, তা দেখে এটাই মনে হয় যে এটা একটা সক্রিয় পরিকল্পনা, যা আমাদের চোখের সামনেই বাস্তবায়িত হচ্ছে? এই আলোচনা শেষেও প্রশ্নটা কিন্তু থেকেই যায়, আর এর উত্তর হয়তো সময়ই বলে দেবে।